মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরাকান রাজসভা। আরাকান রাজসভা এর অবস্থান হচ্ছে মিয়ানমারের উত্তর পশ্চিমে এবং চট্টগ্রামের দক্ষিণে সমুদ্র তীরবর্তী অঞ্চলে। তাহলে আরাকান কোথায় অবস্থিত? আরাকান হচ্ছে মায়ানমারের উত্তর পশ্চিমে। আরাকান হচ্ছে কোথায়? মায়ানমারের উত্তর পশ্চিম সীমানায় এবং চট্টগ্রামের দক্ষিণে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে আরাকান অবস্থিত। এবং আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৌদ্ধ রাজারা। তাহলে আরাকান রাজসভায় কার পৃষ্ঠপোষকতায় বাংলা অনুবাদ সাহিত্যের বিকাশ ঘটে? সে বৌদ্ধ রাজাদের। এবং আরাকান রাজসভা এবং আরাকানকে বাংলা সাহিত্যে রসাঙ্গ নামে অভিহিত করা হয়। আরাকানকে বাংলা সাহিত্যে কী নামে অভিহিত করা হয়? রসাঙ্গ নামেও অভিহিত করা হয়। বাংলা সাহিত্যে আরাকানকে কী বলা হয়? রসাঙ্গ। এবং এটি কত শতকে? এটি হচ্ছে সপ্তদশ শতকে। কত শতকে? সপ্তদশ শতকে। এটি আমরা এভাবে মনে রাখতে পারি, আরাকান রাজসভাকে কী বলা হয়? রসাঙ্গ। কী বলা হয়? রসাঙ্গ। এখানে রসাঙ্গ শব্দের ভিতরে কী আছে? স, অর্থাৎ কত শতকে? সপ্তদশ শতকে। কত শতকে? সপ্তদশ শতকে। অর্থাৎ আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি কোন যুগে? মধ্যযুগে। কাদের পৃষ্ঠপোষকতায়? বৌদ্ধ রাজাদের পৃষ্ঠপোষকতায়। এবং আরাকান এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মায়ানমারের উত্তর পশ্চিম সীমানায় এবং বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণে সমুদ্র তীরবর্তী অঞ্চলে। আরাকানকে কী বলা হয়? বাংলা সাহিত্যে রসাঙ্গ নামেও অভিহিত করা হয়। এবং রসাঙ্গের মধ্যে স আছে। এটা কত শতকে? সপ্তদশ শতকে। এবং আরাকান রাজসভার কবিদেরকে আমরা এভাবে মনে রাখতে পারি অনেক সহজেই, সেটি হচ্ছে আরাকান। এখানে কি কি বর্ণ আছে? প্রথমে কি আছে? প্রথমে সরেয়া। অর্থাৎ আরাকান রাজসভার একজন কবি হচ্ছে আলাওল। আরাকান রাজসভার একজন কবি হচ্ছে আলাওল। এবং আরেকটি বর্ণ আছে কো। আরেকটি বর্ণ আছে কি? কো। কতে হচ্ছে দৌলত কাজী। কত হচ্ছে কি? দৌলত কাজী। আরেকটি বর্ণ হচ্ছে, এবং কতে আরেকটি নাম হচ্ছে ক্রয়েশী মাগন ঠাকুর। ক্রয়েশী মাগন ঠাকুর। অর্থাৎ ক বর্ণ দিয়ে দুইটি কবির নাম মনে রাখবো। প্রথমত হচ্ছে দৌলত কাজী এবং দ্বিতীয়ত হচ্ছে ক্রয়েশী মাগন ঠাকুর। এবং এখানে একটি বর্ণ আছে রো। একটি বর্ণ আছে কি? রো। রোতে আমরা মনে রাখতে পারি মর্দন। এই যে রো, মর্দন। অর্থাৎ আরাকান রাজসভার কবিগুলোকে আমরা এভাবে মনে রাখতে পারি, সরেয়াতে হচ্ছে আলাওল। সরেয়াতে হচ্ছে আলাওল। আরেকটি বর্ণ হচ্ছে কো। কত হচ্ছে দৌলত কাজী। কত হচ্ছে দৌলত কাজী। এবং আরেকটি কবির নাম হচ্ছে ক্রয়েশী মাগন ঠাকুর। ক্রয়েশী মাগন ঠাকুর। এবং রোতে হচ্ছে মর্দন। রোতে হচ্ছে মর্দন। এরপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সেটি হচ্ছে আরাকান রাজসভার আদি কবিকে। আরাকান রাজসভার আদি কবি হচ্ছে দৌলত কাজী। আরাকান রাজসভার আদি কবিকে দৌলত কাজী। দেখুন তো, ক বর্ণ দিয়ে আমার কয়টি কবি বের হয়? ক বর্ণ দিয়ে দুইটি কবি বের হয়। কজন কবির নাম বলা যায়? দুইজন কবির নাম বলা হয়। একজন হচ্ছে দৌলত কাজী, আরেকজন হচ্ছে ক্রয়েশী মাগন ঠাকুর। এবং দৌলত কাজী সম্পর্কে আমরা 3-4টি তথ্য মনে রাখতে হবে। সেটি হচ্ছে দৌলত কাজী আরাকান রাজসভার আদি কবি এবং প্রথম বাঙালি কবি। আরাকান রাজসভার আদি কবি এবং প্রথম বাঙালি কবিকে দৌলত কাজী। এবং দৌলত কাজী লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। এবং দৌলত কাজী লৌকিক কাহিনী কি রচয়িতা? প্রথম রচয়িতা। তাহলে আরাকান রাজসভার আদি কবিকে দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে দৌলত কাজী। আরাকান রাজসভার আদি কবিকে দৌলত কাজী এবং প্রথম বাঙালি কবিও হচ্ছে দৌলত কাজী। এবং দৌলত কাজীর আরেকটি পরিচয় হচ্ছে, সেটি হচ্ছে লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা। তাহলে আরাকান রাজসভার আদি কবিকে দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে দৌলত কাজী। তার দুটি কাব্য হচ্ছে, একটি কাব্য হচ্ছে সতী ময়না এবং আরেকটি হচ্ছে লৌর চন্দ্রাণী। একটি হচ্ছে সতী ময়না, আরেকটি হচ্ছে লৌর চন্দ্রাণী। তাহলে দৌলত কাজী সম্পর্কে আমরা কী কী মনে রাখবো? দৌলত কাজী সম্পর্কে আমরা মনে রাখবো আরাকান রাজসভার আদি কবিকে দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে দৌলত কাজী। এবং আরাকান বাংলা সাহিত্যে লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে
বাংলা সাহিত্যের লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হচ্ছে দৌলত কাজী। তার দুটি কাব্য হচ্ছে, একটি হচ্ছে সতী ময়না, আরেকটি হচ্ছে লৌর চন্দ্রাণী। এবং আরেকটি বর্ণ আছে সরেয়া, আরাকান রাজসভার আরেকটি বর্ণ আছে সরেয়া। সরেয়া দিয়ে আরেকটি কবির নাম বলা যায়, সেটি হচ্ছে আলাওল। সেটি আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবিকে আলাওল। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবিকে আলাওল। তার কাব্যগুলো কী কী? তার কাব্যগুলো হচ্ছে পদ্মাবতী, ছয়ফলমূলক বদিউজ্জামান, হপ্তপয়কার, সিকান্দারনামা, তওফা। আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, তওফা হচ্ছে নীতিকাব্য। তওফা হচ্ছে কি? নীতিকাব্য। তাহলে পদ্মাবতী কে রচনা করেন? পদ্মাবতী রচনা করেন। আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, পদ্মাবতী কিন্তু অনুবাদ সাহিত্য। পদ্মাবতী কি সাহিত্য? অনুবাদ সাহিত্য। এবং এটি অনুবাদ করেন কে? আলাওল। এবং আলাওল কে ছিলেন? আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। তাহলে পদ্মাবতী কোন কাব্যের অনুবাদ কাব্য? সেটা হচ্ছে পদুমাত। এই পদুমাত কোন ভাষায় লিখিত? সেটা হচ্ছে হিন্দি ভাষায়। কী ভাষায়? হিন্দি ভাষায়। এবং এর রচয়িতাকে মালিক মোহাম্মদ জয়সির। মালিক মোহাম্মদ জয়সির। এবং পদুমাত এটি কে অনুবাদ করেন? আলাওল। এবং তিনি নাম রাখেন পদ্মাবতী। এখন আরাকান রাজসভার আরেকজন গুরুত্বপূর্ণ কবি হচ্ছেন, তিনি হচ্ছেন কুরৈশি মাগন ঠাকুর। কুরৈশি মাগন ঠাকুর। কুরৈশি মাগন ঠাকুর কী রচনা করেন? কুরৈশি মাগন ঠাকুর একটি কাব্য রচনা করেন, সেটি হচ্ছে চন্দ্রাবতী। সেটি হচ্ছে কি? চন্দ্রাবতী। তাহলে কুরৈশি মাগন ঠাকুর কী রচনা করেন? চন্দ্রাবতী। এবং মর্দন, মর্দন কী রচনা করেন? নসিরানামা। মর্দন কী রচনা করেন? নসিরানামা। তাহলে আরাকান রাজসভার কবিগুলো কে কে? সরে হাতে হচ্ছে আলাওল। সরে হাতে হচ্ছে আলাওল। এবং এই আলাওলকে আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি বলা হয়। এবং আলাওলের অনুদিত কাব্য হচ্ছে পদ্মাবতী। কি বতী? পদ্মাবতী। এবং এটি পদুমাত মালিক মোহাম্মদ জয়সির হিন্দি ভাষায় রচিত কাব্য থেকে অনুদিত। আলাওলের আরও কয়েকটি কাব্য হচ্ছে ছয়ফলমূলক বদিউজ্জামান, হপ্তপয়কার, সিকান্দারনামা এবং তওফা। এবং তওফা হচ্ছে একটি নীতি কাব্য। তওফা হচ্ছে কি? নীতি কাব্য। আদি কবিকে? আরাকান রাজসভার আদি কবি হচ্ছেন দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। এবং লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাও হচ্ছেন দৌলত কাজী। তার রচিত কাব্যগুলো হচ্ছে সতী ময়না এবং হচ্ছে লৌর চন্দ্রাণী। এবং দিয়ে আরেকটি কবি নাম হচ্ছে কুরৈশি মাগন ঠাকুর। কুরৈশি মাগন ঠাকুর। কুরৈশি মাগন ঠাকুরের একটি কাব্য, সেটি হচ্ছে চন্দ্রাবতী। কুরৈশি মাগন ঠাকুরের একটি কাব্য, সেটি হচ্ছে চন্দ্রাবতী। তাহলে চন্দ্রাবতী কে রচনা করেন? কুরৈশি মাগন ঠাকুর। এবং কুরৈশি মাগন ঠাকুরের আরেকটি পরিচয় হচ্ছে তিনি রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী কে ছিলেন? কুরৈশি মাগন ঠাকুর। এবং তার রচিত কাব্যটির নাম হচ্ছে চন্দ্রাবতী।